ধরে সবসময় আমাদেরকে মনে রাখতে লাগবে গেরুয়া সবার উপরে থাকবে, তারপরে সাদা, তারপরে সবুজ, পরপর এরকম থাকে। কেউ কেউ সবুজটাকে উপরে দিয়ে দেয়, গেরুয়াটা অটোমেটিক নিচে চলে আসে। এটাকে রাখা, এটাকে কোনোভাবেই করা যাবে না। এবং এবং আমাদের জাতীয় পতাকাকে আবার সূর্যাস্তের পরে ওটাকে নামিয়ে রাখতে লাগবে। যদি কোনো বাড়ির উপরেও টাঙানো হয় ওটাকে নামাতে হবে। যেরকম আজ আমরা স্টুডিওতে পেয়েছি রায়গঞ্জের একটি বড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান মহাশয়কে। নমস্কার। রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই প্রত্যেক ছাত্রদের এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা জাতীয় পতাকা তুলে দিচ্ছে ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের কাছে। আপনি একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো দিক এবং রাজ্য এবং কেন্দ্র সরকারকে আমরা সাধুবাদ জানাই। আগস্ট মাস হচ্ছে জাতীয়তাবোধের মাস, আগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস। আমাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে 2রা আগস্ট আমরা প্রথম পতাকা তৈরি, বাচ্চাদের পতাকা নিজ হাতে গেরুয়া সাদা সবুজ রং দিয়ে সাদা কাগজের মধ্যে পতাকা তৈরি আমরা শিখিয়েছিলাম বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে যে কর্মসূচি দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকেও দেওয়া হয়েছে, হর ঘর তিরঙ্গা। বাচ্চারা প্রত্যেকে নিজের বাড়িতেও পতাকা তৈরি তৈরি করে নিয়ে আসবে। এবং আমাদের 14 এবং 15 তারিখ বড় বড় প্রোগ্রাম রয়েছে। ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল থেকে শুরু করে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করা, এই কর্মসূচিগুলো রয়েছে। আমরা সবসময় চেয়েছি, আমরা তো শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে যেরকমভাবে শেখাতে চাই তারাও সেভাবে শিখতে চায়, ভালোবাসে। আমরা যখন প্রথম আমার বিদ্যালয় নাজিরপুরে 2003 সালে জয়েন করেছিলাম, নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে, তখনও 15ই আগস্টে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা মিছিল করতাম গ্রামের মধ্যে। এখনও সেই মিছিল বহাল রয়েছে এবং তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, গার্জিয়ান, অভিভাবক সকলে মিলে একটা আবেগের পরিবেশ তৈরি হয়। এবং জাতীয় পতাকা তো আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে এটাকে সবাই সাদরে গ্রহণ করছে এবং ভালো লাগছে। বিভিন্ন বিদ্যালয়গুলোতে যেগুলো বন্ধ ছিল বা এই কাজগুলো হতো না, সেগুলোও তারাও করছেন, এটা ভালো লাগছে। ভারী চমৎকার বললেন। আমি যে প্রশ্নের পরে আসছি, প্রথম কথা হলো আপনার বাড়ি রায়গঞ্জে, আপনি নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় প্রথম কাজে যোগদান করেন, মানে প্রথম স্কুল আপনার, মানে শিক্ষক জীবন শুরু হচ্ছে নাজিরপুরে। তারপরে আপনি চলে এলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিকে। আমরা শুনেছি এখনও হেডপোস্ট আপনি পাননি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেই খুব সুন্দর চালাচ্ছেন স্কুলটাকে। এইবারে আপনি যদি নাজিরপুরেই থাকতেন, আমরা শুনেছি যে আপনি প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হতেন, সেই ক্ষেত্রে আপনি অনেক টাকা, মানে অর্থনৈতিকভাবে আপনি অনেক টাকা লস করছেন। সেই টাকার পরিমাণটা কত? 2003 সালে নাজিরপুরে প্রথম শিক্ষকতা যোগদান করি কাজে। তখন বাচ্চা ছিল, সেই স্কুলে বাচ্চা ছিল তখন 34 জন। মাত্র 2 বছরের মধ্যে পড়াশোনা করিয়ে সেখান থেকে আমরা 264 স্টুডেন্ট করতে পেরেছিলাম। এবং আশেপাশে যে বেসরকারি স্কুলগুলো যে গজিয়ে উঠেছিল সেগুলোকে কিন্তু ছাত্রছাত্রীরা আর যেত না, কারণ যে ধরনের বেসরকারি স্কুলগুলোতে যে ধরনের পড়াশোনা হয় তার থেকে উন্নত পঠন পাঠন। তখন তো আমাদের 3 জন টিচার ছিলেন মাত্র, কিন্তু সিস্টেম আমরা এমন সুন্দরভাবে জেনারেট করেছিলাম যে অল্প সময়ের মধ্যে, তখন স্কুলে ড্রেস দেওয়াও শুরু হয়নি সরকারিভাবে, কিন্তু আমরা গার্জিয়ানদের সহযোগিতা নিয়ে ড্রেসের ব্যবস্থাও সে সময় করে দিয়েছিলাম। একটা উন্নত প্রাথমিক বিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার সেগুলো। তারপরে পরবর্তীকালে 14 সালে আমাদের হেড টিচার সিনিয়রিটি হিসাবে হেড টিচারও আমরা পাই। কিন্তু ততক্ষণে আমি গার্লস প্রাইমারি স্কুলে ড্রাফট টিচার হিসাবে সেখানকার বিদ্যালয়ের টিচার ছিলেন না, প্রচুর স্টুডেন্ট
এবং টিচার ছিল না, সেখানে রেগুলার কারিক্রমে পাঠ্যক্রমে খুবই অসুবিধের সৃষ্টি হচ্ছিল। তা আমাকে পাঠানো হয়েছিল এই বিদ্যালয়ের ক্ষেত্রে, এতে যে 6 মাসের জন্য ড্রাফটিংয়ের ক্ষেত্রে ওখানে গিয়ে পঠন ব্যবস্থাটাকে সুন্দর করে দেওয়া যায়। সকলকে টিচারকে আমরা একসাথে করে আমরা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সকলকে সাথে নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, তারপরে হেড টিচারও আমি পেয়েছিলাম পুরনো সার্কেলে, কিন্তু তখন আর হেড টিচারে আর জয়েন না করে জয়েন করতে পারলাম না, কারণ ততক্ষণে আমি এদিকেই চলে এসেছিলাম। তারপরে পরবর্তীতে এতে আমার সাথে যারা হেড টিচার ছিলেন অনেকেই এখনও সেই টার্মটা বেনিফিট ইসে করে পায় 6 থেকে 7,000 টাকা বেশি পান প্রতি মাসে, 6 থেকে 7,000 টাকা। তারপরে পে কমিশন বসেছে, তখন সেই দিনে হয়তো 700 টাকা ইনক্রিমেন্ট ধরেছিল, কিন্তু তারপরে যে এতগুলো বছর চলে গেল, 12 বছরের অধিক হয়ে গেল, সেখানে কিন্তু পে কমিশন এবং পরবর্তীতে পে কমিশনগুলোতেও আমি লস করতে থাকবো, কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা এবং নতুনভাবে তৈরি করা ছাত্রছাত্রীদের জন্য করতে পারাটাই ভালো লাগে। খুব সুন্দর। এবারে আপনি রায়গঞ্জ গার্লস প্রাথমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আপনার স্কুলে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কতজন? আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকা 23 জন এবং ছাত্র 734, এবং রাত্রি 12টা থেকে আমাদের স্কুলের ভর্তির জন্য লাইন দিয়ে থাকে। আমাদের ওখানে যখন পায় না ভর্তি হতে, যারা লটারির মাধ্যমে যে সরকারি নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে দিয়ে ফর্ম ফিল আপ করে লটারির মাধ্যমে হয়, তাতে SC ST OBC CWSN স্টুডেন্টদের যে রিজার্ভ সিট, জেনারেল যে রিজার্ভ সিট, ব্যাকওয়ার্ড ক্লাসে যে রিজার্ভ সিট সরকারি নিয়ম অনুযায়ী, সেই রিজার্ভ সিট পূরণ হয়ে গেলে যখন পায় না, তখন তারপরেই হচ্ছে বাইরের বেসরকারি স্কুলগুলোতে অথবা আশেপাশের স্কুলগুলোতে যাওয়ার চেষ্টা করে। ভারী চমৎকার। ভাবা যায় একটা প্রাথমিক স্কুলে 23 জন শিক্ষক শিক্ষিকা, সেই সঙ্গে হচ্ছে 734 জন স্টুডেন্ট স্ট্রেংথ, মানে এটা রাজ্যে বেনজির ঘটনা। আমার মনে হয় অনেক বিদ্যালয় হয়তো বা রাজ্যের অন্যান্য যে বড় শহরে রয়েছে, কিন্তু আমাদের রায়গঞ্জের মতন একটা মডেল শহরে, জেলা সদরের এত বড় স্টুডেন্ট স্ট্রেংথ নিয়ে আপনারা এত সুন্দরভাবে স্কুলটা চালাচ্ছেন, এটা সত্যি নিঃসন্দেহে প্রশংসনীয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখেছি গত বছর আপনি কনভোকেশনের সময় বা স্টুডেন্টদের পাস আউটের পরে আপনারা একটা হ্যাট দেন। সেই কনভোকেশন হ্যাটগুলো কোত্থেকে আনেন এবং তার মানে মূল্যমানই বা কত? গ্র্যাজুয়েশন সেরেমনি আমাদের উত্তর দিনাজপুর জেলা নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইমারি স্কুলগুলোকে ক্ষেত্রে আমরাই প্রথম এটাকে চালু করেছিলাম। আমরা চাই আমরা 2019 সালে প্রথম ডিজিটাল ক্লাসরুম ইনাগুরেশন করি। ডিজিটাল ক্লাসরুমে পড়াশোনা তখন ওয়েস্ট বেঙ্গলে বা উত্তর দিনাজপুর জেলায় কোথাও শুরু হয়নি। তো প্রথম আমরা জানি যে আগামী দিনে হয়তো AI মাধ্যমে এডুকেশান আসবে, অনলাইন, তারপরেই করোনা চলে আসে, অনলাইন এডুকেশান খুব জরুরি হয়ে পড়ে, সেই সময়টাতেই আমাদের এটাকে করা। তো তারপরে আবার গ্র্যাজুয়েশন সেরেমনি বিদ্যালয়কে নতুনভাবে সাজাতে না পারলে আজকের দিনে যেভাবে করে বেসরকারি মার্কেট এবং বেসরকারির দিকে ছাত্রছাত্রীদেরকে চলে যাচ্ছে, বেসরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের আস্থা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ভালো করে যদি সাজানো না যায়, এটা আমরা উপলব্ধি করেছিলাম, এবং নিত্য নতুন জিনিস দিয়ে যদি তৈরি করা না যায়, ইনোভেটিভ লার্নিং যদি না আনা যায়, তাহলে সরকারি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা থাকবে না। যার ফলেই আজকে দেখা যাচ্ছে যে সরকারি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ভর্তি কম হতে হতে আজকে সারপ্লাস টিচার হচ্ছে আজকে স্কুল ক্লোজিংয়ের দিকে চলে যাচ্ছে। প্রতি বছর স্কুল বন্ধ হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়া মানে সেখানে ভ্যাকেন্সি কমে যাওয়া, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে লাগবে। এটাকে মূল কারিগরি হচ্ছে আমাদেরকে টিচারদেরকে এটাতে খুব গুরুত্বভাবে এটাকে কাজ করতে লাগবে। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মানটাকে বেসরকারি স্কুলের থেকেও বেশি করে তুলে ধরতে লাগবে। যদি আমরা তুলে ধরতে পারি, আর আমাদের মধ্যে স্কিলফুল টিচার সরকারি স্কুলেই রয়েছে, তো আমাদেরকে খালি কাজে লাগাতে লাগবে। সেই মেশিনারি যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে প্রতিটা বিদ্যালয়, শুধু গার্লস প্রাইমারি নয়, প্রতিটি বিদ্যালয়ে 700-র উপরে স্টুডেন্ট আজকের ডেটে হবে। ভারী চমৎকার। আমার মনে হয় আপনি একটা ইনস্ট্যান্স তৈরি করেছেন, এবং আপনার মাধ্যমে বাকি শিক্ষক শিক্ষিকারা যদি খানিকটা
এই সমস্ত জ্ঞানগুলো নিতে পারেন, যদিও প্রত্যেকের জ্ঞান রয়েছে। আমি বলতে চাইছি যে আপনি যেভাবে মানে আধুনিক শিক্ষা দিয়ে আপনি যে ব্যবস্থাটা করেছেন, সেই সঙ্গে বাংলা মাধ্যম স্কুলেও আপনার স্কুলে 700-র ওপরে 734 জন ছাত্রছাত্রী রয়েছে, এবং আপনার স্কুলে বলছেন যে রাত 12টা থেকে লাইন দিয়ে থাকে অভিভাবিকেরা যাতে সুযোগ পান, মানে তার ছেলেমেয়েরা যাতে ভর্তির সুযোগ পায়। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কি মনে হয় না যে সরকারিভাবে আপনাকে কাজে লাগানো উচিত, মানে মূল্যায়ন করা উচিত আপনাকে নিয়ে? এই ব্যাপারে কি বলবেন? এটাতে আগের সরকারও সেভাবে করে মানে কাজে লাগাতে পারি নাই, নাহলে আমরা অনেক বিদ্যালয়ে আমি কাজ করতে পারতাম। অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে এতে বর্তমান সরকার কী চিন্তাভাবনা করবে সেটা তো ওনাদেরই বিষয়, কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়গুলোর সরকারি বিদ্যালয়গুলির উন্নতিতে আমার লেখা একটি বইও, হাউ টু ইনক্রিজ স্টুডেন্টস ইন গভর্নমেন্ট স্কুলস, এই বইটি আমরা পাবলিশ করেছি। সেটা জেলা বইমেলাতে পাবলিশ হয়েছিল, তারপরে পরবর্তীতে এতে ছাত্র স্কুলগুলোতে PDF আকারে আমি দিয়ে দিয়েছি। এতে কিছু কিছু ওর মধ্যে যে 8টা-10টা পদ্ধতি বলা আছে, যে পদ্ধতিগুলো ইমপ্লিমেন্ট করে আমি শুধু সরকারি গার্লস প্রাইমারি স্কুলে বৃদ্ধি করতে পারিনি। আমরা কিন্তু নাজিরপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামে, ব্যাকওয়ার্ড ক্লাস গ্রাম, 2003 সাল, যেখানে মানুষ কিন্তু একবেলা খেত, একবেলা বাড়িতে রান্না হতো, বিলো প্রভার্টি এরিয়া ছিল, মানে সেখানকার শ্রমিক কৃষক মানুষরা সবাই চলে যেত দিনেবেলা কাজ করতে, রাত্রেবেলা বাড়িতে একবেলা রান্না হতো। সেই বাড়িতে যখন ছেঁড়া জামা কাপড় এসেছিল, মানে একটা ড্রেস জামা ঠিকমতো পরে আসতে পারতো না, প্রত্যেকে খালি পায়ে থাকতো। সেই সময়ও আমরা 34টা বাচ্চা থেকে 264টা বাচ্চা মাত্র 2003-এ জয়েন করে 2005-এ পৌঁছে যেতে পেরেছিলাম। হ্যাঁ, এটা 34 থেকে 264 যে জাম্প, যে সেই সময়টাতে তখন মানুষ অত পড়াশোনাই করতে চাইতো না, পড়াশোনার দিকে ছিল না, সেই জায়গা থেকে আমরা পৌঁছে গেছি। বেসরকারি স্কুলের দিকে তখন গ্রো করছে সেই জায়গা থেকে। তাহলে হাউ টু ইনক্রিজ স্টুডেন্টস ইন গভর্নমেন্ট স্কুলস, এটা বইটা PDF আকারে প্রত্যেককে দেওয়া আছে, কিন্তু সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা যদি বিভিন্ন স্কুলগুলোতে এটাতে কাজ করি, আমাদের সেভ গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড এডুকেশন নিয়ে একটা NGO মাধ্যমেও আমরা এটার উপরে কাজ করছি, যাতে যে সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, স্কুল ক্লোজিংয়ের দিকে যাচ্ছে, সেই স্কুলগুলোকে কি করে পুনরুদ্ধার করা যায় বা বাঁচানো যায়, তার জন্য অন্য কিছু আইডিয়াসগুলো দেওয়া হয়েছে। সেগুলোতে স্টুডেন্ট তো বাড়বে, যদি নাও বাড়ে তাহলে অঙ্গনওয়াড়িকে সেখানে ইমপ্লিমেন্টেশন করে, বা আমাদের হচ্ছে এখনকার তো লাইফ স্কিল ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে। বাচ্চারা ছোট বয়সে বাচ্চারা পড়াশোনা করে 9, 10, 11, 12 অবধি পড়াশোনা করে বেকারের সংখ্যা বাড়ছে। এই বেকারত্বটাকে কি করে ঘোচানো যায়, তার জন্য আমরা হাতে কলমে শিক্ষা, কাঠের কাজ হোক বা সেলাইয়ের কাজ হোক, বা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ হোক, বা টিভি রিপেয়ারিংয়ের কাজ হোক, বা AC রিপেয়ারিং, এগুলো কিন্তু স্ক্যারসিটি প্রচুর আছে। দেখবেন একটা কাঠমিস্ত্রি কিন্তু খুব সহজে পাওয়া যায় না, একটা AC মিস্ত্রি কিন্তু সহজে পাওয়া যায় না, কিন্তু এগুলো ইলেকট্রিক্যাল মিস্ত্রি পাওয়া যায়। এই জিনিসগুলো বড় হয়ে তারা বড় হয়ে কেন শিখবে? আমরা চাই যে যেখানে যে পাড়াতে স্কুলটা উঠে গেল সেই স্কুলগুলোতেও হচ্ছে এই বৃত্তিমূলক শিক্ষা সেই এলাকার বাচ্চাদের বা আশেপাশের বাচ্চাদেরকেও যদি ছোট বয়স থেকে দেওয়া যায়, 6, 7, 8 বছর থেকে দেওয়া যায়। এটা কিন্তু চায়নাতে রয়েছে, চায়নার এডুকেশনে রয়েছে। চায়নার এডুকেশন ওই পুঁথিগত বিদ্যা নয়, শুধু পুঁথিগত বিদ্যার উপরে বেস করে যদি পড়ানো হয় বাচ্চাদেরকে, তাহলে বেকারত্বের সংখ্যা বাড়বে। তাদেরকে হাতে কলমের শিক্ষা এবং যেটা তার ফিউচার গ্রো করবে, ফিউচার তৈরি করবে, সেই শিক্ষাটাকেও কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে ইমপ্লিমেন্টেশন করা উচিত, যাতে সে বড় হয়ে আর বেকার হবে না। এই জিনিসটাকে আমরা জোর দিতে চাই, কিন্তু কোন গভর্নমেন্ট কীভাবে করে নেবে বা নেবে না সেটা তো তাদের ব্যক্তিগত বিষয় বা তাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা সবসময় চাইব যে শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, এবং সরকার যা করতে বলবে, ইমপ্লিমেন্টেশন করতে বলবে, যেভাবে করে করতে বলবে, আমরা সরকারের সাথেই গভর্নমেন্টের ফেস হয়েই আমরা কাজ করব। খুব সুন্দর। আপনারা তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এখন যেমন সেন্সাসেও আপনারা কাজ করছেন, আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন, তারপরে ধরুন পাশাপাশি সমান্তরালভাবে আপনারা পড়াশুনোও চালিয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে আমরা শুনলাম যে গতকাল বোধহয় আপনারা স্কুলেও ভারতবর্ষের স্বাধীনতা মানে 80তম স্বাধীনতা দিবসের জন্য আপনারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং করছেনও।
আগামী 14 আগস্ট শুক্রবার সকাল 6:30 থেকে শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এবং ব্লক যুব আধিকারিক যারা রয়েছেন বা জেলা যুব আধিকারিক যারা রয়েছেন, তারা মানে সরকারিভাবে বাচ্চাদের নিয়ে সমস্ত প্রোগ্রাম করছেন এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি স্থানীয় বিধান মঞ্চে একটা আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই সঙ্গে আপনি নাকি সবচাইতে বেশি স্টুডেন্ট দিয়েছেন যারা আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে, নাচে অংশ নেবে, এবং আঁকা প্রতিযোগিতার দুটো গ্রুপ রয়েছে, এ এবং বি গ্রুপ। সেই গ্রুপ দুটোতেও আপনি যেমন ছাত্রছাত্রীরা অংশগ্রহণের জন্য আপনি সব কাগজপত্র জমা দিয়েছেন, সেই সঙ্গে আপনি ডান্সেরও জন্যও মানে নাচের জন্যও ছাত্রছাত্রীদের মানে এগিয়ে দিয়েছেন। এই পর্যন্ত কতজন ছাত্রছাত্রীকে আপনার স্কুল থেকে এগিয়ে দিয়েছেন? না, আমাদের 14 তারিখ সকালবেলা 10টার সময় শিক্ষা দপ্তর থেকে যে মিছিল হবে আমাদের ইসে থেকে শিলিগুড়ি মোড় থেকে, সেখানে আমাদের 4 এবং 5-এর স্টুডেন্ট প্রায় 150-র মতো সেখানে উপস্থিত করানোর চেষ্টা করছি। গার্জিয়ানদের সাথে আমরা সকালবেলায় পৌঁছে দেওয়া, তো 3 কিলোমিটারের মতো হাঁটা রয়েছে, তো আমরা থাকবো সেই জায়গাটায়। আমরা এটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা জাতীয়তাবোধ, ঐক্যবোধ তৈরি করা, ওরা পতাকার প্রতি ভালোবাসা, গভীর শ্রদ্ধা এটা দরকার, এবং এটাতে দেশপ্রেম বাড়বে এবং দেশের প্রতি আনুগত্য বাড়বে, এবং দেশ সবার উপরে। আমাদের দেশকে রক্ষা করাটার জন্য যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, তাদেরকে জানতে পারবে, ভালোবাসতে পারবে। ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস এই 11ই আগস্ট একদিন আগে হয়েছে। যে আমরা চাই যে ওদের মধ্যে জাতীয়তাবোধ, এবং যারা ভারতবর্ষের এই স্বাধীনতার পতাকাটাকে তুলে ধরবার জন্য যারা প্রাণ দিয়েছেন ভারতের স্বাধীনতার জন্য, বাংলা থেকেই সবথেকে বেশি আমাদের শহীদ হয়েছেন, বাংলা থেকেই সবথেকে বেশি বড় জাগরণ আন্দোলন সবথেকে বেশি সংগঠিত হয়েছে। সেই বাংলা তো পিছিয়ে থাকতে পারে না। বাংলা ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি বাংলা সকল ছাত্রছাত্রীরা যেমন নিচ্ছে, আমাদের বিদ্যালয় থেকে আমরা চেষ্টা করছি যাতে এটাতে বেশি করে পার্টিসিপেট করে। আজকে বিধান মঞ্চে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে এক্সিকিউটিভ স্যারের কাছে আমরা জমা দিয়ে এসেছি, লিস্ট জমা দিয়েছি। আমরা চাই যে প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটা বড় কথা। তাতে যত বেশি ছাত্রছাত্রীরা আসবে তত বেশি করতে পারবে। সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরাই ইফ ইউ লাভ ইউর কান্ট্রি জাস্ট স্যালিউট ইউর ফ্ল্যাগ এই ইংরাজি গানের উপরে হচ্ছে স্টেজে পারফরমেন্স করবে, নাচ করবে হচ্ছে ক্ষুদিরাম বসুর উপরে অ্যাক্ট বেসড ডান্স, এমনি নর্মাল ডান্স থেকে একটু আলাদা। ওটা ক্ষুদিরাম বসুর সমস্ত কিছু ওখানে রিপ্রেজেন্ট করবে, তার আত্মত্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু এইভাবে করে ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করা। এবং 2রা আগস্ট আমরা যখন প্রথম করেছিলাম, আমাদের তো সরকার দিয়েছিল 9 থেকে 14 পর্যন্ত আমাদের সরকার দিয়েছে, কিন্তু আমরা 2রা আগস্ট মাস যেহেতু স্বাধীনতার মাস আমাদের কাছে, 2রা আগস্টই আমরা জাতীয় পতাকা তৈরি করে দিয়ে এবং তার থেকে মেসেজ পেয়ে অন্যান্য স্কুলগুলো আরও এগিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে। এই সরকার যেমন ঘরে ঘরে পতাকা বিলি করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, সেগুলো আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে দেওয়ার জন্য সরকার বিলি করছে। যেমন আজকেও শুনেছি আমরা রায়গঞ্জ পুরসভা থেকে প্রায় 5,500 পতাকা বিভিন্ন স্কুলগুলোতে প্রায় 100 করে পতাকা বিলি করার জন্য উদ্যোগী হয়েছে এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল এবং বর্তমানে পুরো প্রশাসক যিনি রয়েছেন তথা রায়গঞ্জের মহকুমা শাসক সদর তন্ময় বন্দ্যোপাধ্যায় সাহেব, তিনিও চেষ্টা করছেন যে প্রত্যেকটা বাড়িতে যেন হর ঘর তিরঙ্গা 2026টা পালিত হয়। এই ভাবনাটাকে আপনার কি মনে হচ্ছে যে এই যে বিনে পয়সায় ভারতের জাতীয় পতাকা, এমনিতে খোলা বাজারে তো পতাকা বিক্রি হচ্ছেই, গতবারের চাইতে কি এই পতাকা বিক্রির আগ্রহটা তুলনায় বেশি না কম? হ্যাঁ, নতুন সরকার এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি গতবারও ছিল, সেন্ট্রাল থেকে ছিল, কিন্তু আমরা করেছিলাম, কিছু স্কুলগুলো করেছিলাম, কিছু বাড়িতে তো পতাকা আমরা রাখি। কিন্তু এবার নতুন গভর্নমেন্ট আসার পরে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ জানাতেই লাগবে। আজকে এসডিও স্যার, এক্সিকিউটিভ স্যার যেভাবে করে 26টা ওয়ার্ডে সব কটাতে ওয়ার্ডে বাড়ি 100 করে দেওয়ার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে ভালো দিক। কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে যেটা শেখাচ্ছি যে ছাত্রছাত্রীরা নিজে পতাকা তৈরি করুক। বাহ। পতাকা তৈরি করতে গিয়ে সেই গেরুয়া রংটা কেন আত্মত্যাগের প্রতীক, বা সাদা রং শান্তি,
বা সবুজ রং হচ্ছে 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 বনানী গ্রোথের ক্ষেত্রে, বা ওর মধ্যে যে চক্র অশোক, ওখানে যে চক্রটা রয়েছে, স্পোকগুলো রয়েছে, সেটা প্রগতির প্রতীক। মানে মানে আমাদের ভারতবর্ষ হচ্ছে হচ্ছে প্রগতিশীল ভারতবর্ষ হবে, আমাদের ভারতবর্ষ শান্তির ভারতবর্ষ হবে, আমাদের ভারতবর্ষ উন্নতির ভারতবর্ষ হবে 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 এই ভারতবর্ষকে আমরা চাই। আর আজকে যখন বাচ্চাদেরকে আমরা এনকারেজ করি যে কমনওয়েলথ গেমস কদিন আগেই হলো, আমাদের 39টা প্রাইজ পেয়েছে, যখন জাতীয় পতাকাটা নিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরে জাতীয় পতাকা নিয়ে আনন্দ করছে, এবং প্রাইজের সময় যখন গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল পাচ্ছে, আমাদের গোল্ড মেডেলের সময় যখন অন্যান্য দেশের পতাকার থেকে আমাদের ভারতের পতাকা উপরে হচ্ছে এবং জাতীয় সঙ্গীত জনগণ হচ্ছে, তখন মনে একটা শিহরণ জাগে। এবং ছাত্রছাত্রীদেরকে এই বিষয়গুলোকে আমরা এসে করি, জানাই, কিন্তু তার সাথে জানাই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পতাকাটা শুধু এলাম এবং ডিস্ট্রিবিউট করা হলো এবং রেখে দেওয়া হলো, এটা না। পতাকাটাকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। পতাকা যেন মেঝেতে না পড়ে থাকে, জলের যেন না পড়ে থাকে, ছেঁড়া পতাকা ব্যবহার করা যাবে না, নোংরা পতাকা ব্যবহার করা যাবে না। আমাদের যেটা নিয়ম যে গাড়ির হুড বা গাড়ির ছাদেও কিন্তু পতাকা রাখা কিন্তু নিয়মসঙ্গত নয়। সকালবেলা সূর্যোদয়ের পরে পতাকা তুলতে লাগবে, সূর্যাস্তের পরে নামাতে লাগবে। এই জিনিসগুলো শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষের অনেকে এটাকে করে, কিন্তু বাড়ির মধ্যে একটা দেশপ্রেম, একাত্মবোধ তৈরি হচ্ছে এই পৌরসভা থেকে বা সরকার থেকে দেওয়ার ফলে, এই কর্মসূচির ফলে একটা জাতীয়তাবোধ গড়ে উঠছে। এটা ভালো দিক। খুব সুন্দর। তো এইবারে বিভিন্ন টোটোতে, অটোতে বা বিভিন্ন যানবাহনে দেখা যাচ্ছে দেশের জাতীয় পতাকাটা টাঙিয়ে তারা ঘুরছেন। অনেক সময় আমরা দেখেছি উল্টো পতাকা টাঙানো হয়, বিভিন্ন স্কুলে অজ্ঞতাবশতই হয়। এবারে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কোন রং কোন দিকে, মানে ওপরে থাকবে এবং নিচে থাকবে। জাতীয় পতাকাকে সবসময়, আমাদের জাতীয় পতাকা সবসময় শ্রদ্ধার এবং জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই যেন না হয়, সেটা আমাদেরকে দেখা উচিত। গেরুয়া থাকবে। অনেক সময় উল্টো পতাকা টাঙিয়ে দেয়, সেটাতে নিউজ হয়ে যায়, বিভিন্ন জায়গাতে দেখা যায়, বাড়িতেও যেমন দেখা যায়, কোথাও দেখা যায়। রিলস বানিয়ে দিয়ে ওটা কিন্তু মানুষের কাছে হাসির খোরাক হয়ে যায়। অন্যান্য দেশ যখন দেখে বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা দেখে, তখন এটা নিয়ে হাসি ঠাট্টা করে। সবসময় আমাদেরকে মনে রাখতে লাগবে গেরুয়া সবার উপরে থাকবে, তারপরে সাদা, তারপরে সবুজ, পরপর এরকম থাকে। কেউ সবুজটাকে উপরে দিয়ে দেয়, গেরুয়াটা অটোমেটিক নিচে চলে আসে। এটাকে কোনোভাবেই করা যাবে না। এবং আমাদের জাতীয় পতাকাকে আবার সূর্যাস্তের পরে ওটাকে নামিয়ে রাখতে লাগবে। যদি কোনো বাড়ির উপরেও টাঙানো হয়, ওটাকে নামাতে হবে। যেরকম স্কুলে আমরা করি, জাতীয় পতাকা উত্তোলনের পরে সন্ধে বা আগেই আমরা ওটাকে নামিয়ে আবার ওটাকে সুন্দর করে ভাঁজ করে ওটাকে রেখে দেওয়া হয়। যেরকম করে এটা থেকে সবথেকে বেশি জানা যায় এই বিএসএফ প্যারেড গ্রাউন্ডগুলোতে যেখানে হয়, আমাদের বিএসএফরা কত সুন্দরভাবে যারা রয়েছেন তারা কত সুন্দরভাবে সেই জাতীয় পতাকারও একটা ফোল্ড করারও একটা সুন্দর নিয়ম রয়েছে, বিধি রয়েছে। সেটাকেও দেখে নিয়ে সেরকম করে রাখাটা উচিত। এবং প্রত্যেক জনগণকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত। মনে রাখতে লাগবে যে আমাদেরকে যে এই জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমাদের কিন্তু 200 বছর ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে, আমাদেরকে অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত হতে হয়েছে। আমাদের দেশের ধন সম্পদ সব লুট করে নিয়ে চলে গেছে, বারবার লুট করে নিয়ে চলে গেছে। আমাদের কত শহীদদেরকে কাউকে গুলি করে মেরেছে, কাউকে ফাঁসি করেছে। আমরা তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখনো ভুলতে পারি না, আমরা তো সিপাহী বিদ্রোহ কখনো ভুলতে পারি না, বা আমরা ভারত ছাড়ো আন্দোলনের কথাও কখনো ভুলতে পারবো না। এই সমস্ত প্রত্যেকটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, প্রত্যেকটাই হচ্ছে রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটাকে, এই পতাকাটাকে উত্তোলন করতে সুভাষচন্দ্র বসু তিনি একাই সৈন্যবাহিনী তৈরি করে দিয়ে যুদ্ধ করে গেছেন ইংরেজদের বিরুদ্ধে। এটাকে কোনো দিনও ভোলা যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে, গান্ধীজির কথা আমাদেরকে স্মরণ রাখতে লাগবে যে এই পতাকাটা তোলার জন্য ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি,
কি মাতঙ্গিনী হাজরা কিভাবে করে প্রাণ দিয়েছেন। আমরা এই জাতীয় পতাকা এবং দেশপ্রেমের জন্য রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ প্রত্যেকে থেকে সমানভাবে এটাকে সংগঠিত করতে পারছিলেন বলে আজকে আমরা পেয়েছি। এটাকে রক্ষা করা, এটাকে কোনো দেশ বিদেশি শত্রুর হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে লাগবে প্রতি মুহূর্তে। জাতীয় পতাকা যেন সবার উপরে থাকে এবং জাতীয় পতাকা যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের গৌরব অব্যাহত থাকবে। যেদিন আমাদের এই পতাকাটা আবার যেদিন পরাধীন হয়ে যাবে, আমাদের গৌরবগুলো, ভারতবর্ষের গৌরবগুলো সব হারিয়ে যাবে। তাহলে সেই গৌরব যাতে না হারিয়ে যায় সেই জন্য জাতীয় পতাকাটাকে সবসময় মর্যাদার সাথে রাখতে লাগবে। দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে এবং বিদেশি শত্রু যারা বাইরে থেকে এসে প্রতি মুহূর্তে কেউ থ্রেট দিচ্ছে বা সেই ভয় দেখাচ্ছে বা দখল করে নিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে লাগবে। এবং আমরা ছাত্রছাত্রীদেরকে প্রেয়ার হলেই শেখাই যে দেশের জন্য সবসময় আত্মনিবেদন করা, দেশের কাজের জন্য, দেশের জন্য যখন প্রয়োজন পড়বে আমাদেরকে দেশের কাজই আগে, দেশ সবার আগে। অসাধারণ বক্তব্য রাখলেন আমাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান মহাশয়। তিনি যেমন বললেন যে ভারতবর্ষের বিভিন্ন বিএসএফ ক্যাম্প বা পুলিশ কার্যালয়, যেমন রায়গঞ্জের ৪র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে প্রতিদিন কখন পতাকা উত্তোলিত হবে, কখন পতাকা অর্ধনমিত রাখা হবে, পতাকাকে নামিয়ে ভাঁজ করে রাখা হবে। রায়গঞ্জের ৪র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে 1966 সাল থেকে করে আসা হচ্ছে। ঠিক তেমনি রায়গঞ্জের কর্ণজোড়ার অফিস পাড়ায় পুলিশ লাইন রয়েছে, রায়গঞ্জ পিডি বলছে বা ইসলামপুর পিডি রয়েছে, বা সারা ভারতবর্ষের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই বা বিভিন্ন বিএসএফ ক্যাম্পগুলিতে এই পতাকাগুলো মানে সময়ে তোলা হয়, সময়ে নামিয়ে রাখা হয়। ঠিক তেমনি আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গৌরাঙ্গ চৌহান মহাশয় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি ঠিকঠাক মেনে চলে, অভিভাবিকা থেকে শুরু করে তার ছাত্রছাত্রীরা, তাহলে তারা প্রকৃত মানুষ যেমন হতে পারবে, তেমনি আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ছাত্রছাত্রীরা। আর এই মানুষ গড়ার কারিগরদের মধ্যে একজন গৌরাঙ্গ চৌহান যে কথাগুলো বললেন, আমরা যদি ঠিকঠাক চলতে পারি তাহলে আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের উত্তরসূরিরা যেমন দেশপ্রেম জাগাতে পারবেন, ঠিক তেমনি দেশকে ঐক্যবদ্ধ রাখারও একটা সুযোগ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই। নমস্কার।